আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি সমাধান করব তোমাদের অনুশীলনীর 10 নং। তো বলা হচ্ছে একজন কৃষক বাগান করার জন্য 595টি চারা গাছ কিনে আনলো। প্রত্যেকটি চারা গাছের মূল্য 12 টাকা। তো প্রথম আমাদের যেটা বলছে যে চারা গাছগুলো কিনতে তার কত টাকা খরচ হয়েছে। তাহলে টোটাল চারা গাছ হচ্ছে কয়টি? 595টি, এবং প্রত্যেকটা চারা গাছের মূল্য কত টাকা? 12 টাকা। তাহলে দেখো এখানে লিখলাম যে একটি চারা গাছের মূল্য হচ্ছে 12 টাকা। তাহলে টোটাল চারা গাছ হচ্ছে কয়টি? 595টি। তাহলে 595টি চারা গাছের মূল্য অবশ্যই বেশি হবে, আর বেশি হলে আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। তো আমরা যদি 12 দ্বারা 595কে গুণ করি তাহলে হয় 7140 টাকা। তো এটা হচ্ছে প্রথম ক নংয়ের সমাধান। এরপরে বলছে বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক চারা গাছ লাগানোর পর কতটি চারা গাছ অবশিষ্ট থাকবে। তো যেহেতু এখানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক চারা গাছ লাগানোর পর কতটি চারা গাছ অবশিষ্ট থাকবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে যেহেতু সমান সংখ্যক চারা গাছ প্রত্যেক সারিতে, তাহলে অবশ্যই আমাদের বর্গমূল নির্ণয় করতে হবে, এবং কতটি চারা গাছ অবশিষ্ট থাকবে এটা বের করার জন্য আমাদের মোট চারা গাছকে কী করতে হবে? ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে। যদি এরকম কোনো অঙ্ক থাকে যে কত অবশিষ্ট থাকবে, তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে? ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমাদের চারা গাছ হচ্ছে কয়টি? 595টি। তো এখান থেকে কি করতে হবে? আমাদের ওই ডান দিক থেকে বাম দিকে 2 ঘর নিয়ে জোড়া মেলাতে হবে। এরপরে যেহেতু 5 একটা সংখ্যা, তাহলে একটা সংখ্যার উপরেই আমাদের কাজ করতে হবে, একটা সংখ্যা নেই। তাহলে দেখো যে এখানে হচ্ছে 5, তাহলে এখানে এমন একটা সংখ্যা লিখতে হবে যে সংখ্যাটার বর্গ 5 অপেক্ষা ছোটো বা তার সমান। তাহলে আমরা যদি এখানে 2 বসাই, তাহলে 2 এর বর্গ হচ্ছে কত? 4। আমরা যদি এখানে 3 বসাই, তাহলে আমাদের কী করতে হবে? 3 এর বর্গ বসাতে হবে, তাহলে 9। কিন্তু আমাদের এখানে হচ্ছে 5, কিন্তু 9 কিন্তু আমাদের এখানে নেই। এই জন্য 9 নেওয়া যাবে না, নিতে হবে কত? 2। তাহলে এই যে নিলাম 2, আর আমরা জানি 2 এর বর্গ বসাতে হয় এইখানে, তাহলে 2 এর বর্গ হচ্ছে কত? 4। এই যে আমরা লিখলাম 4। এখন আমরা বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে কত থাকে? 1। এরপর আমরা 1 জোড়া যে সংখ্যাটা আছে এই জোড়াটা 1-এর ডান পাশে বসাবো। এরপর আমরা কি করব? যে এইখানে যে সংখ্যাটা আছে এই সংখ্যার দ্বিগুণ আমরা এখানে লিখব। তাহলে 2 এর দ্বিগুণ হচ্ছে 4। এখন এখানে তো আমাদের আছে কত? 4। আমরা যদি এককের গড়ে এককের জায়গায় এমন একটা সংখ্যা বসাবো, 4 তো আমাদের আছেই, যে এককের জায়গায় আমাদের এমন একটা সংখ্যা বসাতে হবে, এবং যে সংখ্যাটা এখানে বসাবো এই সংখ্যাটা দ্বারাই আমাদের গুণ করতে হবে, এবং গুণ করলে আমরা দেখব 195-এর কাছাকাছি হয় কি না। তাহলে দেখো আমরা যদি 4 হয় 16, হাতের আছে 1, 4 16 আর 1 17। আচ্ছা, আমরা 4 বসানোর পর 176 পাইলাম। এখন যদি আমরা ওই 4-এর জায়গায় 5 বসাই, আবার 5 দ্বারাই গুণ করতে হবে, তাহলে গুণ করলে 5 5 25-এর 5, তারপরে হচ্ছে 4 5 20, 21 22, তাহলে 222 হয়ে যায়। কিন্তু আমাদের এখানে কিন্তু 222 নেই। এই জন্য আমার কত বসাতে হবে? 4 বসাতে হবে। তাহলে এখানে আমাদের 4 বসাইলাম, এখানেও 4 বসাইলাম। আর যদি 4 দ্বারা যদি এই 44-কে গুণ করি, তাহলে আমরা কত পাইলাম? 176। এই যে লিখলাম 176। এরপর আমরা বিয়োগ করব। 9 আছে কত হইলে 15, 6 আছে কত হইলে 15 হবে। 9 হলে হাতের আছে 1, 8 আছে কত হইলে 9 হবে? 1 হলে। তাহলে আমাদের বলছে যে কতটি চারা গাছ অবশিষ্ট থাকবে বর্গাকারে সাজানোর পর। তাহলে আমাদের 19টি চারা গাছ অবশিষ্ট থাকবে। তাহলে আমরা লিখতে পারি যে 19টি চারা গাছ অবশিষ্ট থাকবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের খ নংয়ের সমাধান। এরপরে তোমাদের
গ নম্বরে বলছে যে খরচের টাকার সংখ্যা ও চারা গাছের সংখ্যার বিয়োগফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে কি করতে হবে, যে খরচের টাকা থেকে চারা গাছের সংখ্যা প্রথমে বিয়োগ করতে হবে এবং ওই বিয়োগফলটাকে কি করতে হবে, যে বিয়োগফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা যদি প্রথমে ওই খরচের টাকা হচ্ছে 7,140 টাকা, যে 595টা চারা গাছ কিনতে টোটাল খরচ হয়েছিল কত, 7,140 টাকা। আর এই চারা গাছের সংখ্যা হচ্ছে কত, 595টি। তো আমরা যদি বিয়োগ করি তখন কত হয়, 6,545। এখন বলছে এই 6,545-এর সাথে কত যোগ করলে এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আমাদেরকে যদি বলে যে কত যোগ করলে সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে, তাহলে আমাদের অবশ্যই ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করে ওই সংখ্যাটা বের করতে হবে। তাহলে দেখো, আগে এই সংখ্যাটাকে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করব। আর ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করার জন্য আমাদের যে কাজটা করতে হবে প্রথমে, সেটা হচ্ছে যে ডান দিক থেকে বাম দিকে 2 ঘর নিয়ে জোড়া মেলাতে হবে। এই যে আমরা জোড়া মিলাইলাম। এরপরে দেখো এখানে কত আছে, 65। তাহলে আমাদের এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যে সংখ্যাটার বর্গ, ঠিক আছে, 65-র কাছাকাছি। তাহলে 8 কত, 64, যেটা 65-র কাছাকাছি। ঠিক আছে, তাহলে আমরা এখানে কত বসাইব, 8 বসাইব। আর 8-এর বর্গ আমাদের এইখানে লিখতে হবে। আমরা এখানে যে সংখ্যাটা বসাইব এই সংখ্যাটার বর্গ এইখানে লিখতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের 64 লিখলাম। এরপর আমাদের বিয়োগ করতে হবে, কত থাকে, 1। এরপর আমাদের যে উপরে একটা জোড়া সংখ্যা আছে, এই জোড়া সংখ্যাটা 1-এর ডান পাশে লিখব। এর পরবর্তী কাজটা হচ্ছে এখানে আছে কত, 8। 8-এর দ্বিগুণ আমরা এখানে লিখব। 8-এর দ্বিগুণ আমরা এখানে লিখব। তাহলে 8-এর দ্বিগুণ হচ্ছে কত, 16। তাহলে এখন আমাদের কি করতে হবে, এই যে 16 এর এককের গড়ে এমন একটা সংখ্যা বসাতে হবে যাতে 145-এর কাছাকাছি হয়। এখানে আছে কত, 16। এককের জায়গায় যদি আমরা কি বসাই, 0 বসাই, 0 বসানোর পরেও কি হয়, যে 145-এর চেয়ে বড় হয়ে যায়। তাহলে আমাদের অবশ্যই কি করতে হবে, এখানে যেহেতু 0 বসানোর পরে কি হয়ে যায়, যে বড় হয়ে যায় 145 থেকে, কিন্তু 0-র চেয়ে ছোটো আর কোনো সংখ্যা নেই, এই জন্য আমাদের এখানে 0ই বসাতে হবে। তাহলে আমরা যদি এখানে 0 বসাই, 0 দ্বারা এটাকে যদি গুণ করি তাহলে আমাদের কত হয়, এই যে 0 0ই হয়। তাহলে আমরা যদি বিয়োগ করি কত হয়, 145। ঠিক আছে, এখন আমাদের বলছে যে এই সংখ্যাটার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এই জন্য আমাদের যে কাজটা করতে হবে এরপরে, সেটা হচ্ছে এখানে আমরা বর্গ কত পাইলাম, যে বর্গমূল পাইলাম 80। তাহলে আমাদের লিখতে হবে যে 80 এর সাথে 1 যোগ করে পাই। তাহলে আমরা যদি 80-র সাথে 1 যোগ করি তখন আমাদের কত হয়, 81। এরপর আমরা কি করব, এই 81 এর বর্গ নির্ণয় করব। তাহলে 81 এর বর্গ, তাহলে 81 এর বর্গ আমরা কীভাবে নির্ণয় করি, 81 গুণ 81। তাহলে আমরা যদি 81 এবং 81 এর বর্গ নির্ণয় করি তখন আমাদের হয় 6,561। এখন আমাদের কী করতে হবে, যে বলছে কত যোগ করতে হবে। তাহলে একবার যে যোগ করতে হবে, যোগ করতে হবে। তাহলে আমরা প্রথমে এই সংখ্যাটা লিখব, এই সংখ্যাটা লিখব। আমরা লেখার পরে আমাদের যে প্রদত্ত সংখ্যাটা আছে, এই যে প্রদত্ত সংখ্যাটা যেটা আছে 6,545, এই 6,545 আমরা বিয়োগ করব। এখান থেকে বিয়োগ করলাম, তো বিয়োগ করলে কত হয়, 5 আছে কত হইলে 11 হবে, 6 হলে হাতের আছে 1, তাহলে হচ্ছে 5 5 আছে কত হলে 6 হবে, 1 হলে।
তাহলে আমাদের যোগ করতে হবে কত? 16। ঠিক আছে, তো 16 যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। আমি আবার বলি, এখানে যদি আমরা শূন্য এর নিচে কোনো সংখ্যা নাই, কিন্তু এখানে আমরা শূন্য বসাইলেও এই সংখ্যাটা থেকে কী হয়ে যায়? বড় হয়ে যায়। তাহলে আমাদের একটা সংখ্যা যেহেতু বসাতেই হবে, তাহলে আমরা শূন্য বসাইলাম। বসানোর পরে আমরা কি করলাম? শূন্য দ্বারা যদি 160কে যদি গুণ করি, ঠিক আছে, তাহলে কি হবে? শূন্যই হবে। এরপর আমরা বিয়োগ করলে পাই কত? 145। এখন বলছে কোন সংখ্যা যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এরকম যদি বলে, এখানে আমরা যে বর্গটা পাবো, ঠিক আছে, আমরা যে বর্গমূল যে সংখ্যাটা পাবো, এই সংখ্যাটার সাথে সবসময় 1 যোগ করব, সবসময় 1 যোগ করব। তাহলে যোগ করলে কত হয়? 81। এরপর আমরা কি করব? এই 81 এর বর্গ নির্ণয় করব, 81 এর বর্গ নির্ণয় করব। তাহলে বর্গ নির্ণয় করলে পাই কত? 6561। তারপরে আমরা যদি বর্গ নির্ণয় করার পরে যে ফলটা পাই, এই সংখ্যাটা থেকে যদি আমরা প্রদত্ত সংখ্যাটা বিয়োগ করি, হ্যাঁ, বিয়োগ করার পরে আমরা যে সংখ্যাটা পাবো, এই সংখ্যাটা যোগ করলেই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তো এই হচ্ছে তোমাদের 10 নং এর সমাধান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।